আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের আগে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আপনি যদি আর্টিকেল সম্পর্কে ভিডিওটি দেখে না থাকেন এবং আর্টিকেল সম্পর্কে একদমই ইজিলি সবগুলো ব্যাপার বুঝতে চান, তাহলে আই বাটনে আসা লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। সেকেন্ড যে কোশ্চেনটা থেকে থাকে ইংলিশ সেকেন্ড পেপারে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো আমরা এই ভিডিওতে যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ 5-এ 5 পাওয়া আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমরা কিভাবে শিখব? প্রথমে আমরা দেখে নিব প্রিপোজিশন সার্কেল। আমরা একটু গদবাঁধা নিয়মটা থেকে বাইরে গিয়ে শিখতে চাই, যেহেতু অনেকগুলো রুলস মুখস্থ করা লাগে। ম্যাক্সিমাম বইগুলোতেই আমরা দেখি অনেকগুলো রুলস মুখস্থ করা লাগে। সো রুলসগুলো মুখস্থ করলে একদমই আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে যেই রুলসগুলো একদমই মনে রাখতে হবে বা একদমই কয়েকটা রুলস আছে যেগুলো দরকার, সেগুলো ছাড়া আমরা ট্রাই করব রুলস একদম নাই শেখার জন্য। প্রথমে আমরা দেখব প্রিপোজিশন অফ সার্কেল, সেকেন্ডে দেখব প্রিপোজিশন অফ টাইম। অর্থাৎ এই প্রিপোজিশন সার্কেল দিক দিয়ে আমরা অনেকগুলো প্রিপোজিশন শিখে যাব এবং প্রিপোজিশন অফ টাইমের দিক দিয়েও অনেকগুলো প্রিপোজিশন শিখে যাব, কারণ প্রত্যেকটা আমি গ্রাফিক্যালি একদম তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আমাদের বুঝতে অনেক ইজি হবে। 3 নম্বরে আমরা দেখব রুলস দ্যাট ইউ মে নিড। অর্থাৎ আমরা অল্প কয়েকটা রুলস দেখব যেগুলো আমাদের একদমই জানা প্রয়োজন এবং সেটা এক্সারসাইজের মাধ্যমে আমরা জেনেও নিতে পারবো। 4 নম্বরে আপনাদের জন্য সবার জন্য রয়েছে একটা পিডিএফ, যেখানে আমি 100 মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট দিয়েছি, যেগুলো থেকে প্রতিবার পরীক্ষা এসে থাকে এবং 80 থেকে 90% টাইম শুধুমাত্র এই 100টা থেকেই এসে থাকে। অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করাচ্ছে। আমি মনে করি যে এই 100টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি মুখস্থ করেন, আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি আশা করি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনশাআল্লাহ আর প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো প্রথমেই দেখি, আমরা এখানে একটা প্রিপোজিশন সার্কেল দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখি প্রিপোজিশন সার্কেলটি, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন সার্কেল। সো এই প্রিপোজিশনের সার্কেলের মাধ্যমে আমরা প্রতিটা জিনিস এক্সপ্লেইন করব যে কোনটা কি রকম হয়। সো প্রথমে আমাদের আছে অন। এখানে আমরা দেখতে পাচ্ছি অন, তার মানে হচ্ছে অন হলো আমরা যখন কোনো কিছুর সাথে লেগে থাকি, কোনো কিছুর সাথে লেগে থেকে যদি আপনি উপরে বসেন, সেটাকে আমরা অন দিয়ে ব্যবহার করি। এখানে আমরা যদি উদাহরণটা দেখি, হি স্যাট অন দ্য চেয়ার, অর্থাৎ সে চেয়ারের উপরে বসেছিল। তো চেয়ারের উপরে আমরা সাধারণত কিভাবে বসি? একদম চেয়ারের সাথে লেগে বসি। তো কোনো জিনিস যদি এরকম লেগে, অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে থাকে এবং সেটা উপরে থাকে, সেখানে আমরা অন ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের ইন। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ। সো আমরা যদি এখানে একটু ইনটা দেখি, এই ইনটা মানে হচ্ছে ভিতরে কোনো কিছুতে। তার মানে ইন আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু ভিতরে থাকবে। এই সার্কেলটার ভিতরে ইন আছে, তো সেহেতু আমরা ইন ব্যবহার করছি। এখানে এক্সাম্পলটিতে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, অর্থাৎ এই ফ্রিজের ভিতরে কিছু দুধ আছে। তো আমরা বুঝতে পারছি যে ইন আমরা কোথায় ব্যবহার করব। এবার হচ্ছে শি ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবিল। সো আমরা যদি আন্ডার দেখি, আন্ডার মানে কিন্তু একদম লেগে থেকে না, আন্ডার মানে একটু নিচে। সো শি ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবিল, এটার অর্থ হচ্ছে সে টেবিলের নিচে লুকিয়ে ছিল। তো আমরা জানি টেবিলের নিচে লুকিয়ে থাকা মানে কি, টেবিলটা একটু উপরে থাকে, আমরা টেবিলের নিচে যে ফাঁকা যে জায়গাটা থাকে সেখানে থাকি। তার মানে আন্ডার, ভিলো, বিনহিত, এই 3টা জিনিস দিয়ে আমরা সেম জিনিসই বুঝাই, যে আমরা একটু নিচে কোনো কিছু থেকে, যেটার সাথে আমরা লেগে নেই বাট একটু নিচে আছি, সেখানে আমরা আন্ডার, ভিলো, বিনিথ ব্যবহার করব। এবার আমরা যদি 4 নাম্বারটা দেখি, হি ওয়াজ হেডিং টুয়ার্ড কলেজ। আমরা যদি একটু টুয়ার্ডটা দেখি, টুয়ার্ড মানে হচ্ছে যাচ্ছে, এখনো কিন্তু অত বেশি দূরে যায় নাই বা কাছাকাছিও যায়নি, শুধু টুয়ার্ড মানে যাচ্ছে। তার মানে হচ্ছে হি ওয়াজ হেডিং টুয়ার্ড কলেজ, তার মানে হচ্ছে সে কলেজের দিকে যাচ্ছে। এটা যদি আমরা কলেজটা ধরি, যেহেতু এটা একটা সার্কেল আর টুয়ার্ড দিয়ে আমরা বুঝাই, তাহলে আমরা বলতে পারবো হি ওয়াজ হেডিং টুয়ার্ড কলেজ, অর্থাৎ সে কলেজের দিকে যাচ্ছিল। এবার আমরা দেখবো 5 নাম্বারটি, বার্ডস ওয়ার ফ্লাইং ওভার মাই হেড। এখন ওভার বলতে আমরা কিন্তু একদম লেগে থেকে বুঝাচ্ছি না, ওভার মানে একটু উপরে। সো পাখিরা কিভাবে উড়ে? আমাদের মাথার উপর দিয়ে উড়ে, কিন্তু আমাদের মাথার সাথেই একদম উড়ে না। সো আমরা যদি একটু মাথাটাকে এটা কল্পনা করি, তাহলে অনেক উপর দিয়ে উড়ে। সো এরকম জায়গায় আমরা ব্যবহার করব ওভার বা অ্যাভোভ। এবার আমরা 6 নম্বরটা দেখে নিব, উই ক্লাইম্বড অন টু দ্য বিল্ডিংস রুফ, অর্থাৎ আমরা বিল্ডিংটির ছাদে উঠেছি। এখন আমরা যদি অন টু দেখি, অন টু কিন্তু এই ছাদ এরকম বোঝাচ্ছে। সো অন টু আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো একটা কিছুর উপরে থাকবো, তখন আমরা সেটাকে অন টু ব্যবহার করব।
এবার আমরা যদি দেখি আই ওয়েন্ট টু স্কুল, আমরা যদি টু বুঝাই, টু মানে হচ্ছে আমি মাত্র একদম জায়গাটাতে গিয়ে পৌঁছেছি। এই যে সার্কেল, এই সার্কেলটা যদি আমরা স্কুল ধরি তাহলে আমরা স্কুলে গিয়ে পৌঁছেছি, বা আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। সো টু দিয়ে বোঝায় কখনো যদি আমরা কোনো জায়গায় গিয়ে পৌঁছাই সেখানে আমরা টু ব্যবহার করব। এবার হিজ ওয়ার্ডস পুট কারেজ ইনটু এভরি হার্ট, অর্থাৎ সে যে কথাগুলো বলেছে সেগুলো সবাইকে সাহস দিয়েছে। সো ইনটু যদি আমরা দেখি, ইনটু মানে হচ্ছে কোনো কিছুতে একদম প্রবেশ করা বা কোনো কিছুতে এন্টার করা। সো তাদের মনে সাহসটা ছিল না, যখন সে কথাগুলো বলেছে তখন তাদের মনের মধ্যে, তাদের যে হার্টের মধ্যে সাহসটি ঢুকেছে, যেটার মধ্যে আমরা বলতে পারি ইনটু। অর্থাৎ এখানে এটা যদি আমরা হার্ট বা মন ধরি এই সার্কেলটাকে, সেখান থেকে কথাগুলো গিয়ে ইনটু হয়ে কথাগুলো যে সাহস জুগিয়েছে সেটা বোঝাচ্ছে ইনটু এর মাধ্যমে। এবার আমরা দেখব হি র্যান এ হ্যান্ড থ্রু হিজ হেয়ার। সো আমরা যদি থ্রু দেখাই, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া, অর্থাৎ আমরা যদি চুলের মধ্যে হাত দিয়ে সেই হাতটাকে আবার বের করে ফেলি, তার মানে হচ্ছে আমরা চুলগুলোর মধ্যে দিয়ে আমাদের হাতটা দিয়ে আবার আমরা উপর দিকে উঠিয়ে ফেলছি, যাকে বলা হচ্ছে থ্রু, অর্থাৎ মধ্য দিয়ে যাওয়া। আই হোপ আমরা এই 9টি ক্লিয়ার। এবার আমরা দেখে নিব বাকিগুলো। সো বাকিগুলো যদি আমরা দেখি, হি লিভস ইন ঢাকা, এর আগে আমরা বলেছি ইনের কথা। সো হি লিভস ইন ঢাকা মানে হচ্ছে সে ঢাকার মধ্যে বসবাস করে। সো এটা যদি ঢাকা হয় এই সার্কেলটা, ইন মানে হচ্ছে আপনি অবশ্যই ঢাকার ভিতরে আছেন। এবার যদি আমরা দেখি, ইট ওয়াজ ডার্ক ইনসাইড অফ দ্য রুম, অর্থাৎ রুমের ভিতরটি অনেক অন্ধকার ছিল। এখন ইনসাইড অফ, ইন, উইদিন সবগুলোর মিনিং সেম। সো ইনসাইড অফ মানে রুমের ভিতরে আছেন আপনি। সো আপনি যখন দেখবেন রুমটি অন্ধকার তখন আপনি রুমের ভিতরে আছেন, এবং ইনসাইড অফ দিয়ে আমরা রুমের ভিতরে বোঝাচ্ছি। এবার শি ফাউন্ড এ হিডেন স্ট্রেংথ উইদিন হারসেলফ। সো তার ভিতরে সে একটা লুকিয়ে থাকা শক্তি অনুভব করেছে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে উইদিন হারসেলফ, অর্থাৎ কারো ভিতরে যখন আমরা বুঝাচ্ছি তখন আমরা উইদিন ব্যবহার করতে পারবো। একটু আগে আমরা বলেছি ইন, ইনসাইড অফ এবং উইদিন সবগুলো সেম মিনিং করে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে। এবার যদি আমরা 13 নাম্বারটি দেখি, আই ডিসলাইক বিং অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি। সো অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে অনেক দূরে চলে যাওয়া। সো আমরা যখন আমাদের ফ্যামিলি থেকে দূরে থাকি এটাকে আমরা সবাই অপছন্দ করি বা আমাদের কাছে খারাপ লাগে, এটা দিয়ে আমরা বুঝিয়েছি আই ডিসলাইক বিং অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, অর্থাৎ আমি যখন আমার পরিবার থেকে দূরে যাই তখন আমি সেটাকে অপছন্দ করি, আমার কাছে খারাপ লাগে। সো অ্যাওয়ে ফ্রম দিয়ে আমরা কি বুঝাচ্ছি, ক্লিয়ার। এবার যদি আমরা 14 নম্বরটা দেখি, দ্য বয় হু স্যাট বিসাইড হিম ওয়াজ হিজ সন। সো বিসাইড বলতে একদম পাশে, বিসাইড বলতে একদম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দ্য বয় হু স্যাট বিসাইড হিম ওয়াজ হিজ সন, অর্থাৎ তার পাশে বসে থাকা বালকটি তার সন্তান ছিল। আমরা এখানে সহজেই বুঝতে পারছি বিসাইড মানে যখন আমরা কোনো কিছু একদম পাশাপাশি বুঝাবো তখন আমরা বিসাইড ব্যবহার করব। এবার আই গট এ প্যাকেজ ফ্রম মাই ফ্রেন্ড। সো ফ্রম মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার ফ্রেন্ড থেকে আসা। সো আই গট এ প্যাকেজ ফ্রম মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধু থেকে আমি একটা প্যাকেজ পেয়েছি, যেটা আমার বন্ধুর কাছে ছিল, এটা আমার বন্ধু, সে এটা বের করে দিয়েছে আমার কাছে, এটা এখানে আমরা ফ্রম ব্যবহার করেছি। সো কোনো কিছু থেকে বের হয়ে আসাকে আমরা সেখানে ফ্রম ব্যবহার করব। এবার আমরা দেখব আই ওয়াজ আউট অফ দিস গ্রুপ। সো আই ওয়াজ আউট অফ দিস গ্রুপ মানে হচ্ছে আমি এই গ্রুপের বাইরে ছিলাম, তার মানে আউট অফ মানে বাইরে থাকা, অর্থাৎ হয়তো আপনাকে এই গ্রুপ থেকে বের করে দিয়েছে বা আপনি নিজেই বের হয়ে গিয়েছেন, সেখানে আমরা বলছি আই ওয়াজ আউট অফ দিস গ্রুপ। অর্থাৎ যখন আমরা কোনো কিছু থেকে বের হয়ে যাব বা কোনো কিছু থেকে আমাদেরকে বের করে দিবে বা কোনো কিছুতে আমরা থাকবো না, তখন আমরা ব্যবহার করব আউট অফ। এবার আমরা দেখে নিব প্রিপোজিশন অফ টাইম। সো এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এটা আমি www.englishcoursemalta.com থেকে নিয়েছি, সব ক্রেডিট ওদের। সো আমি জাস্ট একটু এক্সপ্লেইন করে দিব যাতে আপনারা সহজেই বুঝতে পারি। প্রথমে আমরা এখানে 3টা জিনিস একটু দেখে নিই। অ্যাট দিয়ে আমরা কি বুঝাবো, এক্স্যাক্ট কোনো টাইমে, অর্থাৎ যখন আমরা একদম সুনির্দিষ্ট একটা টাইমের কথা বলবো তখন আমরা অ্যাট ব্যবহার করব, এবং অন ব্যবহার করব সাধারণত কোনো দিনের আগে বা কোনো তারিখের আগে। ইন ব্যবহার করবো একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে, অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট একটা সময়ের গণ্ডি বুঝাই সেটাকে আমরা পিরিয়ড অফ টাইম ব্যবহার করব। এবার আমরা আমাদের ছবিটিতে চলে যাই। সো এখানে লিখেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের শেষে, যেটা একটা এক্সাক্ট একটা টাইম বলে দিচ্ছে। আবার অ্যাট 10 o'clock, সো 10 o'clock একটা নির্দিষ্ট সময়, এবং অ্যাট ক্রিসমাস অর্থাৎ ক্রিসমাসের সময়, যেটা একটা নির্দিষ্ট সময়। অ্যাট দ্য উইকেন্ড, যেটা একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ আমরা কখন অ্যাট ব্যবহার করব, যখন সেটা একটা এক্সাক্ট একটা টাইম ব্যবহার করবে তখন। এবার যদি আমরা দেখি অন টাইম, অন টাইম মানে হচ্ছে একদম যথা সময়টাতে আসা।
সো ধরেন আমি বলছি আমার একটা জায়গায় আসার কথা 10টা বাজে, আমি যদি সেখানে একদম 10টাই আসি সেখানে আমরা অন টাইম বলবো। কিন্তু আমরা যদি বলি ইন টাইম, তার মানে হচ্ছে আমি 10টার আগে এসেছি। সো অন টাইম এবং ইন টাইমের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে অন টাইম হলো একদম নির্দিষ্ট সময়টাতে আসা এবং ইন টাইম হলো ওই নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে আসা। এবার যদি আমরা অন মানডে বলি, আমরা বলেছি একটু আগে যে ডে এবং ডেটস এর আগে আমরা অন ব্যবহার করব। সো অন মানডে এরকম যতগুলো দিন আছে সবগুলোর আগে আমরা অন ব্যবহার করব। আবার কোনো তারিখ বোঝালে অন দ্য 25th অফ ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখ। সো এখানে একটা নির্দিষ্ট ডেট, এটার আগে আমরা অন ব্যবহার করেছি। আবার অন ক্রিসমাস ডে, অন ক্রিসমাস ডে এটা একটা ডে বোঝাচ্ছে, তাই আমরা অন ব্যবহার করছি। কিন্তু যদি ক্রিসমাস থাকতো তাহলে আমরা শুধু ব্যবহার করতাম অ্যাট, ডে থাকাতে আমরা ব্যবহার করছি অন। এবার আমরা ইনের ব্যবহারটা দেখব। ইন সামার, অর্থাৎ সামার কিন্তু একটা নিজস্ব সময় বা একটা দিন এরকম না, সামার একটা দুইটা মাস এরকম হয়ে আমরা সামার দেখি। সো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, একটা সময়ের গণ্ডি, এখানে আমরা বুঝাচ্ছি ইন সামার। আবার ইন 2015, অর্থাৎ 2015 কিন্তু একটা নির্দিষ্ট সময় না, 2015 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের একটা সম্মিলন হয়ে 2015 হয়েছে। আবার ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। সো মর্নিং কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় না, কয়েকটা ঘন্টা মিলে মর্নিং হয়, কয়েকটা ঘন্টা মিলে ইভিনিং হয়। সেজন্য আমরা যেহেতু এটা পিরিয়ড অফ টাইম, সেহেতু আমরা এগুলোর আগে ইন ব্যবহার করব। আবার ইন এ ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিনের, কয়েকদিন মানে হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, হয়তো 3 দিন বা 4 দিন বা 2 দিন, এখানে আমরা বোঝাবো ইন। আবার যদি একটু দেখি তাহলে বলতে হবে অ্যাট বোঝাবো এক্সাক্ট কোনো টাইমের উপরে, অন বোঝাবো কোনো ডে বা ডেটসের উপরে, এবং ইন বোঝাবো যদি আমরা কোনো পিরিয়ড অফ টাইম বুঝিয়ে থাকি। আই হোপ এটা আমরা পুরোপুরি ক্লিয়ার। এবং এই প্রিপোজিশন সার্কেল এবং প্রিপোজিশন টাইম যদি আমরা পুরোপুরি বুঝে যাই, তার মানে আমাদের প্রায় 60 to 70% প্রিপারেশন কমপ্লিট। কারণ ম্যাক্সিমাম রুলসগুলোতে এগুলোই কয়েকবার করে রিপিটেশন করা বলা হয়েছে। সো আমরা যেহেতু গ্রাফিক্যালি হচ্ছে দেখেছি, আমাদের অনেক মনে থাকতে সাহায্য করবে। অ্যান্ড কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবো। এবার আমরা দেখবো রুলস দ্যাট ইউ মে নিড। রুলস আমি একদমই অ্যাড করতে চাইনি, তারপরে কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে যেগুলো আমরা একবার বলে নিব। সো অবস্থা বোঝাতে অ্যাড বসে, যেমন দ্য কান্ট্রি ইজ অ্যাট পিচ নাও। সো দেশটি এখন শান্তিতে আছে, এটা একটা অবস্থা। অবস্থা বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করব। আবার পেশার ক্ষেত্র বোঝাতে ইন বসে, যেমন হি হ্যাজ বিন ইন পলিটিক্স। সো সে পলিটিক্সে ছিল, এটা একটা পেশা, যেহেতু সে রাজনীতি করতো, সেখানে রাজনীতির আগে বা পলিটিক্স বা কোনো পেশার আগে আমরা ইন ব্যবহার করব। আবার নদীর তীরে বোঝাতে অন বসে। সো ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, মানে বুড়িগঙ্গার তীরে ঢাকা অবস্থিত। এবার আমরা দেখে নিব বাই এর ব্যবহার। কোনো উপায় বা পদ্ধতির মাধ্যমে বোঝাতে, যেমন আপনি কোনো কিছু করেছেন, সেটা কি উপায় করেছেন সেটা বোঝাতে আপনি বাই ব্যবহার করবেন, যেমন বাই হার্ড লেবার, অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে। আবার পথ অর্থ বোঝাতে, যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড বা আই শ্যাল ট্রাভেল বাই এয়ার। সো এখানে যে পথটা, এই পথটা বোঝাতে আপনি বাই ব্যবহার করবেন। আবার শপথ না বোঝাতে আমরা বাই ব্যবহার করব, যেমন আই সোয়ার বাই অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বা আল্লাহর উপরে শপথ করছি। সো এই বাইটা বুঝে দেবো আমরা শপথের ক্ষেত্রে। আই হোপ এটা আমরা ক্লিয়ার। এবার আমরা দেখে নিব উইথের ব্যবহার। সাথে বোঝাতে, যখন আমরা সাথে কোনো কিছু সাথে বোঝাবো তখন আমরা ইউজ করব উইথ, যেমন হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। আবার কোনো কিছু দ্বারা বা দিয়া বোঝাতে আমরা উইথ ব্যবহার করব, যেমন আই কিল দ্য স্নেক উইথ স্টিক, অর্থাৎ আমি একটা লাঠি দিয়ে এই সাপটিকে মেরে ফেলেছি। তাহলে কি দ্বারা মেরেছি? লাঠি দিয়ে বা লাঠি দ্বারা। সো এই যে উইথ আ স্টিক, দ্বারা বা দিয়ে বোঝাতে আমরা এখানে উইথ ব্যবহার করব। বিটুইন এর ব্যবহার, দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব, অর্থাৎ যখন আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা বা দুটো জিনিসের মধ্যে কিছু বুঝাবো তখন আমরা এই বিটুইন ব্যবহার করব। আবার অনেক জনের মধ্যে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করব। সো এখানে দুইয়ের মধ্যে বোঝাতে হি স্টুড বিটুইন হিজ টু ব্রাদার্স, অর্থাৎ সে তার দুই ভাইয়ের মাঝখানে এসেছিল। দুই ভাই অর্থাৎ দুইটা জিনিস এবং দুইয়ের মধ্যে সে আছে। এবার আমরা বিয়ন্ডের ব্যবহার দেখব। বিয়ন্ডের ব্যবহার হচ্ছে কোনো কিছু যখন আপনার সাধ্যের বাহিরে থাকবে, অর্থাৎ আপনি আর করতে পারবেন না, সেটাকে আমরা বিয়ন্ড বলবো। যেমন দ্য কার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার, অর্থাৎ এই গাড়িটি আর মেরামত করা সম্ভব না। যেখানে আমরা বিয়ন্ড অর্থাৎ আমাদের একটা সাধ্যের বাইরে, সেক্ষেত্রে আমরা বিয়ন্ড ব্যবহার করব। এগুলোই শেষ রুল। আমরা একটু দেখে নেই সিন্সের ব্যবহার। সিন্সের ব্যবহার হচ্ছে কোনো কিছু হইতে এরকম বোঝাতে, যেমন সিন্স 1971, এটা হচ্ছে কি না 1971 সাল থেকে। এখন আমরা বলতে পারি 1971 সাল থেকে আমরা একটি স্বাধীন দেশ, যেখানে আমরা সিন্স ব্যবহার করব কারণ আমরা হতে।
আবার সিন্স সানডে, অর্থাৎ সানডে থেকে হয়তো আপনি কলেজ যাওয়া শুরু করেছেন। যখন আপনার কাউ জিজ্ঞাসা করবে কবে থেকে, আপনি বলবেন সিন্স সানডে, সানডে থেকে বা সানডে হইতে। অ্যাক্রসের ব্যবহার, অ্যাক্রসের ব্যবহারটা সাধারণত দুভাবে হয়। একটা হচ্ছে আড়াআড়িভাবে যখন আপনি যাবেন কোনো জায়গায়, যেমন আপনি একটা রোডের মাঝখান দিয়ে যাচ্ছেন, অথবা অপর পাশে বোঝাতে যখন আমরা বলবো রোডের ও পাশে, তখনও আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। আমরা যদি উদাহরণগুলো দেখি, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা বরাবর চলো। এবার যদি আমরা সেকেন্ডলি দেখি, মাই হাউস ইজ জাস্ট অ্যাক্রস দ্য, অর্থাৎ আমার বাসাটি রাস্তার ও পাশে বা অপর পাশে। এবার একটু আমাদের বিসাইড এবং বিসাইডস এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা বুঝতে হবে। বিসাইড মানে হচ্ছে কোনো পাশে যখন আমরা বুঝাবো, যেমন দ্য বয় হু সেড বিসাইড হিম ওয়াজ হিজ সন, এর আগে আমরা বলেছি যে যেই বালকটা বসেছিল তার পাশে সে তার পুত্র ছিল, অর্থাৎ পাশে বুঝিয়েছে। কিন্তু বিসাইডস যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা দিয়ে বোঝানো হয়েছে এছাড়াও। যেমন আমরা যদি বলি আই হ্যাভ অ্যানাদার পেন বিসাইডস দিস, অর্থাৎ এছাড়াও আমার আরও একটি কলম আছে। তাহলে বিসাইড মানে হচ্ছে পাশে বোঝাতে এবং বিসাইডস মানে হচ্ছে এছাড়াও বোঝাতে। আই হোপ আপনাদের যতগুলো কনফিউশন ছিল সবগুলো ক্লিয়ার, এবং আপনি যদি এই জিনিসগুলো ফলো করে নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ 5-এ 5 পাবেন। প্রিপোজিশন নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু অনেকগুলো, সেহেতু আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি যেখানে গিয়ে আপনি 100 মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ডাউনলোড করতে পারবেন, এবং শুধুমাত্র সেগুলো শিখলেই হবে। ইনশাল্লাহ আপনি 5-এ 5 পাবেন। আই হোপ এই ভিডিওটা আপনাকে অনেক সহায়তা করেছে, এবং সহায়তা করলে প্লিজ আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। অ্যাগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।